বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, একই সঙ্গে তিনি আরও বেশ কিছু ট্রেড বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, এফবিসিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাগত আপনাদের, শাহিদুল ইসলাম হেল্লা আমার ডানে, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার প্রায় কাছাকাছি এক মাস প্রায় পূরণ করতে চললো, এবং আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সরকারের আর্থিক খাতের নীতিমালা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি উন্নয়ন করবার জন্যে ফাইন্যান্সিয়াল সেক্টরের পাশাপাশি ব্যাংকিং সেক্টরের সব মিলিয়ে আপনারা কী দেখছেন যে মানে সরকারের অ্যাপ্রোচ অ্যাটিচিউড কী মনে হচ্ছে এই এক মাস? ধন্যবাদ। সরকারের আসলে 17ই মার্চ হবে এক মাস ওই শপথ নেওয়ার ওই থেকেই, তো যা হোক প্রায় এক মাস। তো ইতিমধ্যে যেমনটি হয়ে থাকে, একটি নতুন উদ্যমে নতুন একটা সরকার গঠিত হওয়ার পরে অন্তত আমরা দেখছি যেটা যে ক্যাবিনেট এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রচুর মিটিং, সভার প্ল্যানিং এগুলোর ব্যাপার নিয়ে খুব করছেন, এবং সবাই মোটামুটি খুব ব্যস্ত আছেন বলে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিক। ইতিমধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকে একটা নাটকীয় পরিবর্তন কেবল হয়েছে, গভর্নরের চেঞ্জ হওয়া। এছাড়া আর্থিক খাতের ঠিক ডাইরেক্টলি এখন এমন কোনো কিছু দৃশ্যগত কিছু তেমন হয়নি, তবে তারা নকশা করছেন আর কি, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং এগুলো করছেন, সেটা বোঝা যায়। তাদের যে উপদেষ্টা যিনি মন্ত্রী মর্যাদায় তিতুমির সাহেব ইতিমধ্যে 2-3টা মিটিংয়ে কথা বলেছেন, তবে সে কথাগুলো সব আগে যা বলতেন তাই আর কি, ওই ট্যাক্স জিডিপি কম একাডেমিক হিসেবে যেটা ওই একাডেমিক বলতেন সেটাই বলছেন, স্বাভাবিক। এছাড়া এই মুহূর্তে তো বলার বিষয়ে তেমন আসেনি। আমরা প্রত্যাশা করব যে বাট সরকারের বাইরে থেকে একাডেমিক হিসেবে বলা, স্কলার হিসেবে বলা, আর সরকারের ভেতরে থেকে কাজ করা, এবং তার মধ্যে তো অনেক পার্থক্য নেই। প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমি সেটাও মনে করছি, কারণ এখানে আমরা প্রায় বসতাম এবং অনেক ভালো ভালো কথা উঠতো, আমরা বলতাম, বলার চেষ্টা করতাম। এখন শুধু দেখার পালা যে ওখানে যে কতটা করা যাবে, কারণ ওটা তো একটা ফ্রেমওয়ার্কের ভিতর কাজ করতে হয়, তো একা নিজে নিজে কিছু বলবার খুব বেশি স্কোপ নাই। তবে এটা ঠিক যে আশা করি অন্তত অর্থর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী এবং তার যে দুইজন, একজন তো উপদেষ্টার পদে মন্ত্রী পদের, আর একজন তো জুনায়েদ আর কি আছেন। মিনিস্ট্রি কিন্তু আবার দুইটা বড়, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়। আমি মনে করি সরকারের অন্যান্য সব কাজের চাইতে প্রায় অ্যাবাউট 45% লোড এবং ভূমিকা কিন্তু এই দুই মন্ত্রণালয়ের, অর্থ এবং পরিকল্পনা, সেই দুইটাই এর এক হাতে আছে এবং এবং এর ভিতরে নানান ধরনের সেটা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে যে বেশ কয়েকটা কাজ, যেমন ওই যে কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারটা আজকে যেমন হয়েছে, আর ইমাম মুয়াজ্জিনদের কিছু তাদের ওই যে নির্বাচনী যে ইশতেহারের যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে লিস্ট করে তারা করার চেষ্টা করছেন, এবং আমি মনে করি দুটোতেই কিন্তু আর্থিক ব্যাপারটাই জড়িত, কারণ অর্থ জোগাড় করতে হবে, দিতে হবে, এর সিস্টেমটা নিশ্ছিদ্র ভালো সিস্টেম করতে হবে। কারণ আমরা অতীতে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে, দুস্থ ভাতা, এই ভাতা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিতরণে বা এর চয়েজে অনেক কিছু, যার জন্য এবার এটাকে মোটামুটি এটা ডিজিটাইজ করে সিস্টেম করে করা হচ্ছে, এবং বারবার বলা হচ্ছে যে না, এটা কোনো দলীয় বা এভাবে হবে না। এই জিনিসগুলোকে যতটা টাইট দেওয়া যাবে, ঠিক করা যাবে, তত এটার উপকার। কিন্তু প্রশ্ন উঠবে মানে কি, আসেই যে টাকাটা কোত্থেকে আসবে, আপনাকে টাকাটাও তো জোগাড় করতে হবে, জোগাড় করে এটা দিতে হবে। এখানেই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। হ্যাঁ, যেমন সরকারের আরও ওই যে অন্যান্য যে খাতগুলো ছিল, সোশ্যাল সেফটি নেটের যে সব খাতগুলো আছে, খরচ আছে, যেমন আমার সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের ভিতর দিয়ে যেটা করা হয়, যেমন পিকেএসএফ যা করে, সবই তো ওই গরিব মানুষদের এসব কাজের ব্যাপারে। তো এইগুলোকে সমন্বিত করে কাজকে আনতে হবে, একটু সময় তো লাগবেই, তো সেইটা আছে। কিন্তু মেন পয়েন্ট বিষয় থাকছে ব্যাংকিং সেক্টরের কি হবে বা কি হচ্ছে, সেইটার দিকেই কিন্তু সকলকেই তাকিয়ে থাকতে হচ্ছে। এই জন্যেই যে ব্যাংকিং সেক্টরের আস্থাটা যদি না ফিরে আসে, তাহলে মানুষের
আর যে জামানত বা জমানো টাকার যে দৃষ্টিভঙ্গি, যেমন আমি এখন এই মুহূর্তে খুব রেলিভেন্টলি বলতে পারি যে পিকে হালদারের কি হলো। পিকে হালদারের অতটা টাকা নিয়ে সে যে ওখানে আসে, ওখানে তার অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই সময় খুব শোনা যেত যে আমরা চেষ্টা করতেছি তাকে আনার বা ইত্যাদি, সেইটার ব্যাপারে বক্তব্য কি। অল দিস আর কিন্তু টাকা আসা বড় কথা না, বিষয় হবে আস্থা ফেরানোর ব্যাপার। মানুষ মনে করতে হবে মানুষকে যে না, যে টাকা মানে গভর্নেন্সের ব্যাপারটাকে জোর না দিলে কিন্তু ওই মানুষের আস্থাটা আসবে না। আস্থা না আসলে কিন্তু আমার অর্থনীতির সঞ্চয়ের প্রবণতা, বিনিয়োগের প্রবণতা সবই কিন্তু। আপনি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে একটু নাটকীয়তার কথা বলছিলেন, সো এটা কি আপনার জন্য একটা বড় কনসার্ন কিনা, এই নাটকীয়তাকে আপনি মনে করছেন? মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে এই যে অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু কিনা? অত্যন্ত সেনসিটিভ প্রতিষ্ঠান। এটা শুধু নর্মালি একটা ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন না, একেও অনেক কিছু অনেক দিক থেকে, এবং এখানেও একটা স্বচ্ছতা, জবাবদিহিতা বা যাই বলি ক্লিননেস, এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। নইলে ওখানে বসে যাই করা হবে সবই মনে হবে যেন অন্যদিকে চলে যাচ্ছে। চোখ টেরা লোকের যেরকম একদিকে তাকায় আর একদিকে কাজ করে, ওই রকম যাতে না হয় সেইটা তো ঠিক। এই গভর্নর পরিবর্তনের স্টাইলটা, এটা মনে হয় আরও একটু কারণ আবার বলছি, যেমন এইভাবে যদি কাউকে হঠাৎ করে বলা হয় যে আপনি নাই, বলাও হয়নি, উনি বিকেলে যাওয়ার সময় বলছেন যে আমি তো পদত্যাগ করিনি, বা আমার কেউ বলেও নাই, কিছু বলে নাই, চলে গেলাম। পরদিন সকালে আরেকজন নতুন লোক এসে বসলেন। এতে যেটা হয়, যেটা বিশ্ব ব্যাংকের ওই যে আমাদের জাহিদ ভাই বলেছেন আর কি, স্বাভাবিক বলে এতে হবে কি, অনেকে তখন তার এইসব পদে আসতে চাইবে না। এরকম একটা পরিস্থিতি কেন হবে? হ্যাঁ, সেই ব্যাপারটা। কারণ আমি সব কিছুর উপরে বলি জনগণের আস্থার ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই ওইটার গ্র্যাভিটিটা বাড়বে, ওর ভূমিকাটারও একটা অর্থবহ হবে। যদি মনে করে, যেমন আমরা একসময় বলতাম, এখনও বলি, এনবিআর এর চেয়ারম্যান যদি মনেই করে যে তার যে কোনো সময় ওএসডি হয়ে যেতে পারে, তো তাহলে তো সে কাজ করতে পারবে না, তার তো সমস্যা হবে। হ্যাঁ, তো এই জন্যেই যে তাকে তার অথরিটি নিয়ে সে থাকবে এবং কাজ করবে, যথা নিয়মে সে চলবে বা যাবে, এটা তো। আমি আগে অলওয়েজ বলতাম যে আমরা আতঙ্কে ছিলাম, এখন কিন্তু আতঙ্কটা মানে একটু কমেছে। আমরা আশা করছি যে ল অ্যান্ড অর্ডারটা ভালো হবে, আর ল অ্যান্ড অর্ডার যদি ভালো হয় কিন্তু ব্যবসায়ীরা ইনভেস্ট করতে, স্পেশালি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বেলায় অনেক উপকার হবে। তো এখানে মনোযোগ দেওয়া উচিত, আমি মনে করি এটা হবেও। আর ফাইন্যান্স সেক্টরে যেটা স্যার বলছিলেন, দেখেন আগের বার সে সালাউদ্দিন সাহেব ছিলেন, ওয়াহিদুদ্দিন সাহেব ছিলেন, মুন্সি সাহেব ছিলেন, ওনারা কিন্তু বেশ নাম করা ইকোনমিস্ট ওর ফাইন্যান্সিয়াল লোক, অ্যান্ড দে হ্যাভ মিজারেবলি ফেইল্ড। তো এখন নতুন লোক এসে ওই জায়গায় বাংলাদেশ ব্যাংকে কতটুকু করবে ওটা নিয়ে আমরা সন্দিহান। তবে সবচেয়ে জরুরি জিনিস হলো যে এখন সম্পর্ক তৈরি করা, আস্থা তৈরি করা, যেটা স্যারও বলছেন। অ্যান্ড সম্পর্ক তৈরি করতে হলে আমাদের ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেটসদের, সরকারের আলাপ আলোচনা হতে হবে। এটা যেহেতু এনবিআর এক্স চেয়ারম্যান এখানে আছে, আমি তখন চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলাম, উনি যখন এনবিআরের চেয়ারম্যান ছিলেন, তা আমাদের কিন্তু অ্যাক্সেস ছিল ওনার কাছে যেতাম। আমার মনে আছে বাজেটের আগে আপনি ডিসেম্বরের শেষের থেকে শুরু করতেন বাজেটের আলোচনা, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, বড় বড় বিজনেস লিডার থেকে শুরু করে কথা বলে মার্চের শেষে আপনারা পেপারটা তৈরি করতেন। কিন্তু গত 2 বছর ব্যবসায়ীদের সাথে কিন্তু কোনো কথা হয় নাই, কারণ আমলারা ওখানে বসে, এনবিআরের লোকেরা ব্যবসায়ী ঝামেলাটা কতটুকু বুঝবে, ওদের বোঝার ওই মনোবৃত্তিটা থাকতে হবে যে ওদের সাথে যদি যোগাযোগ করে। আর গত 2 বছর তো আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, একটা তো ছিল যে ব্যবসায়ীদেরকে পুরোপুরি ইগনোর করা হয়েছে, সরকার ব্যবসায়ীদেরকে এনিমি ভাবত। আর আরেকটা জিনিস ছিল যে আমাদের যারা নেগোশিয়েট করার পজিশনে ব্যবসায়ীরা, এফবিসিসিআই, ট্রেড বডিজ, ওরা সব ভাঙন অবস্থায় ছিল, কোনো লিডার ছিল না। এখনও কিন্তু অ্যাসোসিয়েশন এবং চেম্বার এবং এফবিসিসিআই খুব একটা ভালো পজিশনে নাই। আমার মনে হয় এখানেও ব্যবসায়ীদের খুব তাড়াতাড়ি এই কাজটা করা উচিত। অ্যাসোসিয়েশনগুলি আস্তে আস্তে স্ট্রিমলাইন হওয়া উচিত, লিডারশিপ চলে আসা উচিত খুবই তাড়াতাড়ি, কারণ এখন তো বাজেটের টাইম চলে আসছে। এখনও কিন্তু ওই ব্যবসায়ীদের সাথে বসে যে এনবিআরের নেগোসিয়েশন, ওইগুলি কিন্তু কিছু হয় নাই। এগুলির বাইরে তো আরেকটা তো বিরাট চ্যালেঞ্জ, এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ, এটা ইরান ওয়ারের জন্য, যে আমাদের কস্ট অফ ফান্ড বেড়ে যাবে নানানভাবে। এখন অলরেডি এনার্জি ক্রাইসিস, আর আমাদের অলরেডি কিন্তু 20 to 30% যারা, আমার প্লাস্টিকের ব্যবসা আছে,
প্লাস্টিক র মেটেরিয়ালের দাম অলরেডি 30% মতো বেড়ে গেছে। কতদিন থাকবে এটা আমরা জানি না। জাহাজের ভাড়া বেড়ে যাচ্ছে। তবে এখনই একটা ভালো খবর শুনলাম যে দেশে নাকি তেলের অভাব হবে না, রেশনিংটা তুলে দিয়েছে। তো আর এটার সাথে তো আমাদের ইলেকট্রিসিটি বা পাওয়ার ক্রাইসিস সব জড়িত আছে, প্লাস জিনিসপত্রের দাম বাড়ছে। তো চ্যালেঞ্জ কিন্তু বিরাট বড়। আমরা সরকার তো চ্যালেঞ্জ দেখছে, আমরা কিন্তু ব্যবসায়ীরা স্পেশালি যারা এমপ্লয় করে লোক, ওরাও কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ দেখছে। আমরা যেমন বছরের শেষে যে দেওয়ার কথা, ইনক্রিমেন্ট দেওয়ার কথা, ওটা দেওয়ার মতো আমাদের পজিশন নেই। অনেক ফ্যাক্টরি কিন্তু এই ঈদে বোনাস দিতে খুবই কষ্টে থাকবে বা দিতে পারবে না। তো এই চ্যালেঞ্জ, আর ওয়ার্কাররা তো দিন দিন গরিব হচ্ছে উইথ দ্য ইনফ্লেশন। এমপ্লয়ারদেরও খারাপ লাগে, কী করতে পারবে, বাট আমাদের একদম হাত পা বাঁধা। তো সরকারের কিন্তু চ্যালেঞ্জ, আপনি তিতুমির সাহেব বা আমাদের তো এখন কমার্স মিনিস্টার, আগেও মিনিস্টার ছিলেন, অ্যান্ড ওই টাইমে আমার পার্সোনালি ইন্টারাকশন ওনার সাথে হয়েছে। আমির খসরু সাহেব উনি কিন্তু কথাবার্তা শুনতেন, হ্যাঁ, তখন উনি কমার্স মিনিস্টার ছিলেন, হ্যাঁ। তো তখন উনি কিন্তু কথাবার্তা শুনতেন। আমি আশা করি যে এবারও উনি ব্যবসায়ীদের সাথে কথাবার্তা শুনবেন, এবং উনি নিজেও ব্যবসায়ী। আই হোপ দে উইল টেক এ প্র্যাকটিক্যাল ডিসিশন। জি, ডক্টর মজিদ, আপনি শুনছিলেন, এবং আমার একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই মিডল ইস্টের ওয়ার আসলে কী ধরনের সংকট তৈরি করতে পারে। সরকার এখন পর্যন্ত যেমন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি, এখন তো ওই যে রেশনিংটা তুলে দিয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে কী কী প্রভাব পড়বে, এবং সেখানে আপনি কি দেখেন যে সরকার রাইট ট্র্যাকে আছে কি না? এবং আরেকটা বড় কনসার্ন যেটি আপনি ব্যক্ত করেছেন, সবাই বলছে যে সরকার বেশ কিছু অঙ্গীকার করেছে, তার প্লেসগুলো সে পূরণ করবার জন্যে, মানে কমিটমেন্টগুলো খুব দ্রুতই ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছে, কিন্তু অর্থটা আসলে কোত্থেকে আসবে কিছু ধারণা তারা দেবার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আসলে ম্যানেজেবল কতখানি সেটা নিয়ে এটা অনেকের মধ্যে প্রশ্ন আছে। খুব যথার্থ কথাই। সরকারকে প্রথমেই কিন্তু রেভিনিউ আর্নিংয়ের দিকে নজর দিতে হবে এই জন্যেই যে আমি যদি রেভিনিউ আর্ন না হয় আর আমার যদি উন্নয়নের কাজ করতে হয়, জনসেবা বা ইত্যাদি সব করতে হয়, তখন আমাকে বাধ্য হয়ে ওই বাইরের কঠিন শর্তের ঋণ নিতে হবে, যেটা আবার আমার শোধ করার জন্যে আমার বাজেটের বড় অংশ কাট হয়ে যাবে, চলে যাবে। সুতরাং আমার যেভাবে হোক চেষ্টা করতে হবে নিজের সম্পদ নিজে অর্জন করে সেটা। সুতরাং প্রথম কাজ হবে যে রেভিনিউ আর্নিংটাকে যথা পর্যায়ে নিয়ে আসার। এই জন্যই যে দুইটা কমিটি, আমরাও একটা কমিটি করেছিলাম, আর পরে জাইদি সাত্তার সাহেব করেছেন আর কি। সেই সব রিপোর্টে তারা যেসব সুপারিশ দিয়েছেন, যার একটা বড় সুপারিশই তো ওই যে অধ্যাদেশটি দুটো সেপারেশন করা হলো, সেই অধ্যাদেশেও তো এখন বোধহয় ওই ভিতরে, ওই কমিটির ভিতরে যাবে, তারা দেখবে। এইসব ব্যাপারে খুব স্পষ্ট দৃঢ়চিত্ত কমিটমেন্ট সরকারকে করতে হবে, কারণ না করলে পর ওটা যদি ওই রকম সেই একই ধরনের অবস্থায় থেকে যায় তাহলে তো রেভিনিউ আর্ন হবে না। রেভিনিউ আর্ন না হলে এখানে খুব ভালো ধরনের ডিসিপ্লিন, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলো খুব প্রয়োজন। ওই যে উনি বললেন বাজেটের যে প্রস্তাব নেওয়ার ব্যাপারটা, এটা যদি বাজেট হবে আমার মে মাসে বা জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো প্লেস হবে। আমি আজকে দেখলাম যে 31 তারিখে না কবে যেন প্রাক বাজেট আলোচনা শুরু হবে। এই আলোচনা হয়ে কি হবে? এই আলোচনার থেকে যে কথাগুলো আসবে, যে দাবিগুলো ওনারা বলবেন যাবে, সেটা তো তখন আমি যেই দেখবো যে ওদিকে আমার বাজেট অলরেডি চুলায় চাপানো হয়ে গেছে, আমি তখন মাল মশলা নিয়ে কী করবো? এটা কাজ হবে না। এটা আগের থেকে প্ল্যান করে, সেটা তার এই সরকারের হাতে সুযোগ ছিল না, মানে সুযোগ যখন আসে সুযোগ আমি সেটা বলছি এবারকার জন্য। হ্যাঁ, এবারকার জন্য, কারণ এটা তো আমি আরও 2-3 আগের থেকে বলে আসছি যে বিগত সরকার 3টা ভুল বড় বড় করে দিয়ে গেছেন। যে একটা বছরের জানেন যে 2টো সরকার হবে, অথচ ওনারা খুব জেদের সাথে বলেছেন সরকার মনে হয় ওনারাই আসবেন, কোনো বাজেটের করেন নাই। ইভেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারও এরকম, এটাও মোটে বিবেচনায় দেন নাই যে আমি এই পর্যন্ত, এরপরে ওরা, কারণ ওনার তো ঠিকই করতে গেছে যে ইলেকশন আদৌ হবে কি হবে না সেইটা নিয়ে। এখানে তো খুব কাটমার করা দরকার ছিল, বা বিশেষ করে অর্থনীতির বাজেটেরও একটা রিভাইজেশনের ব্যাপার ছিল, এগুলো করা ছিল, হয়তো কোনো কারণে করা যায়নি। কিন্তু যখনই আমি দায়িত্ব নিয়েছি, আমার কাজ হচ্ছে যে অবস্থায় দায়িত্ব পেয়েছি সেই মুহূর্ত থেকে আমাকে এই ডিসিপ্লিন, এই ফেরতানা ইত্যাদি এই ব্যাপারগুলো, কিছু কিছু জিনিস হয়তো টাস্ক ফোর্স দিয়ে বা বিশেষ ধরনের, যেমন আমরা লক্ষ্য করলাম এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কি প্রতিক্রিয়া জন্য 11 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদে একটা কমিটি করেছেন। এরকম মানে খুব সিরিয়াসলি ভালো ভালো লোকেদের নিয়ে
একটা কমিটি গঠন করে যে আপাতকালীন এই যে সময় আমার এই বাজেটের এরকম একটা সময় আমি দায়িত্বটা পেয়েছি, আমার সামনের বছরটা কি করব, আমার এটা এগুলো সেই ধরনের গঠনমূলক কাজ আমার মনে হয় নিশ্চয়ই তারা সেগুলো ভাবছেন এবং সেগুলো করা উচিত। এখানে যুদ্ধের প্রভাবের ব্যাপারটা আমি বলি, এই যুদ্ধটা আমাদের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য বিশেষ করে, এবং বর্তমান সরকারের জন্য, নতুন সরকার, একটা নতুন সরকার, একটা টাইফয়েডের রুগী, সে টাইফয়েডের রোগ থেকে উঠে আসছে, এখন এই সময় তার একটু ভালো খাওয়া দাওয়ার দরকার, ঠিক সেই সময় বাজারে আগুন লেগে গেল, পথ্য পাওয়া গেল না, তারপরে কোনো জিনিস আসলো না, তো এইটা খুব খারাপ, এটা দুর্ভাগ্যজনক। তো যাই হোক, যেভাবে হোক ট্রাম্প সাহেবরা যুদ্ধটা বাদিয়েছেন, কিন্তু যুদ্ধ আমরা এআইয়ের থ্রুতে হোক বা যেভাবে থ্রু এমনভাবে দেখি যেন মনে হচ্ছে যেন এটা বাজি খেলা চলতেছে, কে কত কারে কত মারতেছে। ওই এক একটা যে স্কার্ট মিসাইল, ওর পিছনে যে কত টাকা, সেটা যে খরচটা হচ্ছে, ওই খরচ তো ও যে করছে, যে মারছে সে তো না, ওটা তো সারা ওয়ার্ল্ডের থেকে এটার যোগান দিতে হবে, যাবে, ওর ব্যবসা বাণিজ্য হোক, যেভাবে হোক, অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ করতেছে। কিন্তু এই আসলে কপালটা পড়তেছে কিন্তু এই সমস্ত বিশ্বের, আমি আগে তৃতীয় বিশ্ব বলতাম, এখন আর না, সমস্ত বিশ্বের, কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু একটার সাথে একটা জড়িত। আমরা শুধু সিম্পল যদি জ্বালানি তেলের কথা বলি, ওই জ্বালানি তেলের সাথে আমার দেশের এই যে সেচ, এখন বড় মৌসুম চলতেছে, বড় মৌসুমে আমার পানি দিতে হবে, সেচ দিতে হবে, এখন আমার ওই মেশিন চালানোর রসদ নাই, তেল নাই বা ইয়ে নাই, তো ফলে আমি তো ওখানে দিতে পারবো না, তো ফলে আমার এই বড় ফসলটা মার যেতে পারে, কত ক্ষতি হতে পারে, এবং সেমনি গণপরিবহন থেকে শুরু করে সকল ক্ষেত্রকে টাচ করে। তো সেই জন্যেই এখানে একটা ওই যে 11 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন, এবং আমি মনে করি যে একটা ইন্টারিম একটা সিস্টেম, একটা অবস্থা গড়ে তুলতে হবে। যেমন আমি এখানেও কয়েকবার আপনাদের বলেছি যে আসলে আমার স্বদেশী আন্দোলন করা ছাড়া উপায় নাই। স্বদেশী আন্দোলনটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে যে আমার যা আছে নিজের, তার থেকে আমি কিভাবে চেঞ্জ করে রূপান্তর ঘটিয়ে আমি চলতে পারি, কারণ তাহলে এরকম হঠাৎ করে যুদ্ধ বাঁধবে আর আমি আমার সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে, যেমন আমি পানির ব্যাপারটাই বলি, পানি ওই যে আমরা বলতেছিলাম যে ইয়েতে দেওয়ার, এটা যদি আমি এই প্ল্যানটা আগের থেকে ঠিক মতন করি, যে আমার যত জমি, খাল, বিল যা আছে এগুলোকে আমি পানির আধারে তৈরি করব, এখানে পানি ধরে রাখবো, বৃষ্টির পানি ধরে রাখবো, তাহলে ওই ফারাক্কার পানি আসলো কি আসলো না, হরমুজ প্রণালীতে আমার গাড়ি ট্রাক চাপিয়ে গেল, আমার তেল পাবো না, এত সমস্যার আমার থাকবে না। আমার নিজের যদি পানির একটা ব্যবস্থা, আমার নিজের যা আছে, আমি রাস্তাঘাট এত না বানিয়ে, আমি রাস্তাঘাট ব্রিজ না বানিয়ে, আমি পানির আধার, পানির চলাচল, ড্রেজিং, এগুলোকে সব যদি ঠিক করি, এই যারা এই জমি ভূমি দখল করে নিয়ে রাখছে সেগুলোকে যদি নিয়ে আমি অন্তত পানির আধার তৈরি করতে পারি, তাহলে আমার অন্তত পানি রিলেটেড যে এগ্রিকালচার সেটা কিন্তু সেভ হয়ে যাবে। 1, 2 হচ্ছে আমার নিজস্ব যে পটেনশিয়াল গ্যাসের কূপ ক্ষেত্র বা তেল ক্ষেত্র বা যা যা আছে, আমার সেখানে আমার একান্তভাবে নিজেদের মনোযোগ দিতে হবে। হয়তো এটা সঙ্গে সঙ্গে কাল পরশু হবে না, কিন্তু এটা আমার ন্যাশনাল প্ল্যানিংয়ে রাখতে হবে যে আমি আমার নিজের মজুদ, নিজের যা আছে, আমার পরপুরে কয়লা আছে, আমার এখানে আছে তা আছে, এগুলো ঠিক করে আমাকে ডাইভার্ট করে নিয়ে গেল এলএনজির দিকে, এটা খেয়াল করতে হবে। ও আপনার গ্যাস ট্যাস কী আছে থাক, আমি এলএনজি নেন, আমি এলএনজি এক দেশের থেকে নির্ভরশীল হয়ে গেলাম। আমি যেখানে এখানে নতুন আইন কানুন পাল্টিয়ে দিয়ে আমি বিদ্যুৎ উৎপাদনের করলাম, আমি বিদ্যুৎ উৎপাদন যা করছি তো একসময় ছিল তার ডিস্ট্রিবিউশনও হচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে আমি আদানির সাথে, আমি বাইরের এক দেশের সাথে নির্ভরশীল হয়ে চুক্তি করে কেন করলাম? আমার যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ আমি করব। আমার জনগণকে এই সময় বলতে হবে যে স্যাক্রিফাইস করো। সে স্যাক্রিফাইস হচ্ছে আমি গ্রামে গ্রামে বিদ্যুৎ দেবো না, বিদ্যুতায়িত করবো না, আমি তোমাকে সস্তায় বা যেভাবে হোক আমি তোমার এই বড়জোর সোলার প্যানেল দিচ্ছি, এই সোলার প্যানেলে তুমি যা উৎপাদন করতে পারবা সেইটা তুমি ব্যবহার করবা। এর জন্যই তোমার বিকেলবেলার পড়াশোনা, রাত্রির পড়াশোনা তোমার বিকেলবেলা যে করতে হয় তুমি তা করবা। এটা দায়িত্বটা ওর উপর চাপিয়ে দিতে হবে, ওকে সেই সুযোগটা দিতে হবে, এনাবলিং এনভায়রনমেন্ট করতে হবে। তা না করে ওরা যদি আমি বলি না আমি সকল মানুষকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেবো, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো তো ইট ইজ নট এ ইজি কাজ, ভেরি এক্সপেন্সিভ, এবং এটা বাইরের লোকের সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল। ওই তেল গ্যাস ওটা না হলে তো আমার বিদ্যুৎ উৎপাদন হবে না, তো সব কিছুর উন্নত। সুতরাং আমার পরনির্ভরশীল একটা প্রক্রিয়া পদ্ধতি, টেকসই টেকনোলজি যাই বলি করে আমি কেন আমার দেশকে, আমার অর্থনীতিকে এমন একটা স্বয়ম্বর অবস্থানে নিয়ে যেতে পারবো না, যেখানে যে যতই যাই বায়ু হোক, হ্যাঁ, ভূ রাজনীতির ভাইরা যতই চক্রান্ত করুক, যতই যুদ্ধ বাঁধুক,
আমি যেন আমার মধ্যে আমার নিজের যা আছে তাই দিয়ে চলার মতন যেন আমি একটা বিশেষ সাইদুল ইসলাম হেলাল, সেই দিকে যেতে হবে। সামগ্রিক বাস্তবতায় আপনি এখন কি চ্যালেঞ্জেস দেখেন, কি চ্যালেঞ্জেস কি দেখেন, আর পরামর্শ কি? আমি তো চ্যালেঞ্জ ছাড়া কিছুই দেখছি না, কারণ এখানে তো ব্যাংক ইন্টারেস্ট 9 থেকে 15% হয়ে গেছে। এটাকে কমানো সরকারের জন্য খুবই ডিফিকাল্ট হবে। তারপরে পাওয়ার ক্রাইসিস, সরকার থেকে কোনো বার্তা পাচ্ছেন এই বিষয়ে? এটা তো কমালেও প্রবলেম, না কমালেও প্রবলেম, দুদিকে একটা এমন একটা ঝামেলা আছে। এই বুদ্ধি আমার হবে না, বাট থিং ইজ ইমিডিয়েটলি ব্যবসায়ীদের অনেক ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে। যে স্যার যে বলছেন যে রেভিনিউ বাড়াতে হবে, রেভিনিউ বাড়াতে হলে তো ব্যবসায়ীদের ঘাড়ের উপরে বোঝাটা পড়বে। এটাকে কিভাবে চ্যালেঞ্জ? এটা একটা বড় চ্যালেঞ্জ। যে পরিমাণ আমাদের 3 নম্বর ধারী, তার একটা সামান্য অংশ। আমি আসছি আপনার কাছে, এই বিষয় একটু বড় করেই শুনতে চাই আপনার কাছে। যে এবং এই যে নেট বাড়ানোর কথা আমরা বলছি, সেটা কিভাবে, ওই যে উনি যেটা বলতে চাইছেন যে আসলে যারা দেয় চাপটা তাদের উপরই পড়ে, এবং অনেক রকমের জটিলতা আছে। আজকে উনি হয়তো একটা পরিমাণ ট্যাক্স দিচ্ছেন, পরের বছর ওনার ব্যবসা খারাপ হলো, কিন্তু আপনার এনবিআর সেটা মানতেই রাজি না যে ওনার ব্যবসা খারাপ হয়েছে। আপনি আগের বেড়া তো দিয়েছেন, আপনাকে এখন বেশি দিতে হবে। তো এই সমস্যাগুলো আসলে সমাধান কিভাবে হবে একটু আপনার কাছ থেকে শুনতে আসবে। আরেকটা হচ্ছে যে ভ্যাটের কথা অনেক সময় বলা হয়, ভ্যাট তো নিঃসন্দেহে একটা বড় সোর্স, কিন্তু একজন বিত্তবানেরও যা একজন সাধারণ মানুষেরও ওই করের বোঝা যদি ইনডিরেক্ট হলো একই রকম প্রায় সমান হয়ে যায়, সেটাকে অনেকে মনে করেন যে এটাও আসলে এক ধরনের অবিচার কিনা। তো আমি শুনবো আপনার কাছে। তার মিস্টার হেলাল, চ্যালেঞ্জ তো অনেক আছে, বাট আমি মনে করি যে এখানে দুটা ভাগ আছে। একটা তো লোকাল ভাগের একটা কথা স্যার বললেন যে আমাদের দেশীয় সম্পদকে বাঁচানো, ওই যা আমরা যে প্রোগ্রামটা করেছিলাম আমার পণ্য আমার দেশ, ওটার কিন্তু এখন সময় এসছে। কারণ আমরা এত কষ্ট করে ফরেন কারেন্সি আর্ন করি, এত ইজিলি ওটাকে বাইরে ফেলে দিই। যদি জনগণ যদি আমাদের দেশীয় পণ্য কিনে, আমাদের উৎপাদিত পণ্য কিনে, এ তো কিন্তু অনেক ইম্পোর্ট কস্ট কমে যাবে। তো আমাদের ইমিডিয়েট সিস্টেম দরকার। সে ধরেন এক্সপোর্টে সরকার একটা ট্যাক্সের সোর্স নেয় 1%, আমরা যা রপ্তানি করি 1% ট্যাক্স নিয়ে নেয়। ওটা যেমন এখন ইমিডিয়েটলি বাদ দিয়ে দরকার। কারণ কিছু ফ্যাসিলিটি যদি ইমিডিয়েটলি না দেওয়া হয়, এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজগুলি যদি আপাতত না চলে, আস্তে আস্তে কিন্তু এগুলি নাম্বার 1 তো এক্সপানশন হবে না। আর যে কোনো ফ্যাক্টরি কিন্তু এক্সপানশন এভরি ইয়ার দরকার হয় 10 to 15%, কারণ আপনি ইনফ্লেশনকে বিট করার জন্য ওইটা করতে পারবেন না। আর ব্যাংকিংয়ে 15% ইন্টারেস্ট দিয়ে নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না। তো এইটাও একটা বিরাট চ্যালেঞ্জ। তারপরে এই যে যুদ্ধের জন্য কোথায় যে দাঁড়ায়, কোন মার্কেট আমরা হারাবো, কোন মার্কেটে যাব, এটা। আর আমেরিকান যে ট্রিটি করা হয়েছে, ওখানেও কিন্তু আমাদের নানান ধরনের চ্যালেঞ্জ আছে। তো মানে খুব স্বস্তির জায়গা কিন্তু দেখছি না। তো আমরা আশা করবো যে এই সরকার সামনে তো সামার, যেটা আপনি সবসময় আপনার সঙ্গে রীতিমতো কথা বললেই কিছুটা পাওয়ার নিয়ে কথা বলতে হয়। আপনি এই জায়গায় দেখছেন যে কোনো সলিউশন আসলে এবার করা যাবে বলে? না, আমার মনে হয় না। পাওয়ার তো সলিউশন করতে পারবে না, বিকজ এখনও যেভাবে ইলেকট্রিসিটি যাচ্ছে ভবিষ্যতে আরও যাবে। যেমন আমরা অনেকদিন বলছি যে সোলারের কথা আপনি বললেন, সোলারের উপরে কেন ভ্যাট, কেন ট্যাক্স থাকবে? তো এটা তো বহু আগেই ছেড়ে দেওয়া দরকার ছিল। তাহলে অনেকে, যেমন আমিও করতাম, অনেকে করতো। তো এইগুলিতে ইমিডিয়েটলি মনোযোগ দিতে হবে। রেভিনিউ আর্নিংয়ের সরকারের, আপনি যেটা বললেন যে এটাকে স্প্রেড করতে হবে। এই ব্যবসায়ীদেরকে বরং এখন ট্যাক্সের বোঝাটা কমানোর সময় আসছে, ইনস্টেড অফ বাড়ানো। যদি ইন্টারেস্ট রেট যদি না কমাতে পারে, তাহলে আমাদের ট্যাক্স রেটটা যেন কমাতে হয়, নাহলে কিন্তু ইন্ডাস্ট্রির এক্সপানশন হবে না। এখন দেখছি যে, আমি এসএমই ফাউন্ডেশনে অনেক বছর ছিলাম, দেখছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর কিন্তু প্রোগ্রেস হচ্ছে না, নতুন কেউ আসছে না, আসার শক্তিও নেই। বড় যারা আছে, ওদের জায়গা আছে, ওদের ক্যাপাসিটি আছে, ওরা অল্প অল্প এক্সপানশন করছে। তো আমাদের উইমেন এন্টারপ্রেনিয়রদের, তাদেরকে একটা বুস্ট আপ করার যথেষ্ট সুযোগ ছিল, সেটাও নেই। আরেকটা আমি বিরাট একটা চ্যালেঞ্জ দেখতাম, এটা আপনি স্যার দেখেন কিনা জানি না, যে আমাদের কন্ট্রাক্ট ল কিন্তু খুবই উইক। এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা যারাই ব্যবসা শুরু করে 1, 2, 3 বছর পরে কিন্তু ব্যবসা থেকে বের হয়ে যেতে হয়। কারণ ওরা বড় কাউকে ধারে মাল দেয়, ধারের টাকাটা ফেরত পায় না, বিকজ উই ডোন্ট হ্যাভ এ কন্ট্রাক্ট ল। আমি যদি কোনো বায়ারকে মাল দিই অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাকিতে দিই, ও যদি আমাকে টাকা না দেয়, আমার কিন্তু কোনো রিকোর্স নাই। তো এইগুলোও কিন্তু দেখতে হবে। লটাকে, কোম্পানির লটাকে
তারপরে যে আমরা বলি যে এই যে যারা কোম্পানি ফেল করে ওদের ব্যাংক্রাপসি ল, এই জিনিসটা কিন্তু আমরা অনেক দিন যাবত বলছি। এটা কিন্তু এটা জানি এনবিআর এর ডিপার্টমেন্ট মনে হয় না, এটা যে কোম্পানি ল সেট করা, এইগুলি কিন্তু সেট করার এখন সময় এসছে। জি ডক্টর মজিদ। যেমনটি আপনি বলতেছিলেন, অ্যাকচুয়ালি খুব ভালোভাবে দেখতে হবে পরস্পর প্রযুক্ত বিষয়। আমি রেভিনিউ চাচ্ছি ঠিকই, কিন্তু রেভিনিউটা তো আসবে অর্থনীতি থেকে। সেই অর্থনীতি যদি সচল না থাকে, সে যদি ব্যবসা না করতে পারে, তাহলে ও কর দেবে কিভাবে? জিনিসপত্র যদি বিক্রি না হয়, তাহলে ভ্যাট আসবে কোত্থেকে? অর্থাৎ প্রথম কাজ হচ্ছে অর্থনীতিকে সচল করা। সেই অর্থনীতি সচল করতে গেলে কি কি লাগবে, সেখানে নীতি সহায়তা কি কি দেওয়া লাগবে, সেই বিষয়গুলো যেমন ওই খুব রেলিভেন্টলি আসবে সোলার প্যানেলের কথা বলছি আর কি। সোলার প্যানেল আমি গ্রামের লোকের দিচ্ছি যে তোমার আমি বিদ্যুৎ দিতে পারবো না, তুমি এইটা দিয়ে চলো। তা সুতরাং এটা একটা পাবলিক কনজামশনের একটা বিষয় যে যাচ্ছে। এর উপরে আমি যদি আবার ভ্যাট ধরতে চাই, তো তাহলে তো ওর কস্ট বেড়ে গেল। কস্ট বেড়ে গেলে এগুলো, এখানে সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি বলি, যেমন ধরেন আপনি দেশের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় ধরি, শিক্ষা ব্যবস্থায় আপনি ইউনিভার্সিটিগুলোকে বিরাট একটা ট্যাক্স ধরলেন, তো ফলে হলো কি ছাত্রদের ওই ট্যাক্সের ইয়ে বাড়ি গেল, মানে বেতন বেড়ে গেল। কিন্তু আমি যদি এটা করতাম যে না, তোমার শিক্ষায় আমি ভর্তুকিই দিচ্ছি, ট্যাক্স তো চাবই না, উল্টো ভর্তুকি দিচ্ছি, যাতে তুমি আমার দেশের ছেলেরা আমার দেশে পড়াশুনো করে আমার দেশে কাজ করার মতন উপযুক্ত শিক্ষা নিয়ে উপরে উঠতে পারে। আমি যদি এইটা মনে করি যে না, ওই বিশ্ববিদ্যালয়ে উনি ব্যবসা করছেন, ওখান থেকে আমি 15% ভ্যাট নেব, উনি বাসুক মরুক ও শিক্ষা ভাতা, ফলে হবে কি আলটিমেটলি যে ওখানে শিক্ষার ওই কস্ট বেড়ে যাচ্ছে। কস্ট বেড়ে যাওয়াতে এই ছেলেমেয়েদেরকে হয়তো বাইরে যেতে হচ্ছে। তাহলে বাইরে গেলে এক হচ্ছে সে আসতেছে না, ফিরে আর আসে না, দুই হচ্ছে আমার এই ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমার যদি এই চিন্তা থাকে, যেমন আমি চিকিৎসায় যদি একটু ভালো ধরে সাবসিডি দিয়ে ডাক্তারকে যদি দায়িত্বশীল করতে পারি, তাহলে তো আর আমার এই লোকেদের এই ইয়েতে এখন কুনমিন শুরু করেছে, তারপরে ওই যে ব্যাংকক, ইভেন অন্য দেশে যেতে হয় না। কারণ একটা দেশের একটা যে কোনো একটা রুগীর সাথে 3-4 জন লোকের যেতে হয়, তাতে ফরেন কারেন্সি হয়। অথচ আমি যদি আমার দেশের ভিতরে যদি আমার চিকিৎসাটাকে যদি আমি ন্যায্য এবং সিস্টেমেটিক করতে পারি, তাহলে কে যাবে বাইরে বা যাবে না। অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গিটা ওইভাবে আনতে হবে যে আমি এমনভাবে কাজ করব যে রেভিনিউ নিয়ে আমি যেন ওরে থামিয়ে না দেই, ও যেন কস্টলি না হয়। যেমনটি আপনি বলছিলেন যে লোক কর দেয় তার উপরে আমি বারবার চাপাচ্ছি, তো ও তো নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। আর যে কর দেয় না, তারে হয়তো কালো টাকার সুযোগ সুযোগ দিয়ে তার দিকে তাকাচ্ছি না। তো ফলে হচ্ছে কি বৈষম্য আমি নিজেই তৈরি করছি। বৈষম্য নিজে করে, যেমন ওই যে কর জিডিপি রেশিওটা আমরা কম বলি, যেটা এটার প্রধান লক্ষণ হচ্ছে এটা অর্থনীতিতে বৈষম্য সৃষ্টি, একটা লক্ষণ। যে কর জিডিপির 15% কর হওয়ার কথা আমি নেই নে বা নিতে পারি নে বা সে দেয় না, যার জন্যে এটা 7% বা 8%। অর্থাৎ ওই টাকাটা সে কিন্তু ফাঁকি দিচ্ছে, সে চলে যাচ্ছে, আউট অফ দি সেন্স চলে যাচ্ছে। তো এই যাওয়াটা উল্টো আবার ওই টাকা দিয়ে সে আবার আমার অর্থনীতিকে শেষ করার জন্যে নানানভাবে এগোচ্ছে। দুর্নীতি একজন করে টাকা নিয়ে গেল, তারপর আমি দমন শুরু করলেন, কি হবে? ও তো শক্তিশালী হয়ে গেছে, ও আপনাকে আপনার সিস্টেমকে পর্যন্ত খেয়ে ফেলবে, আপনারা করতেই দেবে না, আপনার বসতেই দেবে না। তো তাহলে কি হবে? সুতরাং আপনাকে উৎস বন্ধ করতে হবে, বিষয়টা সিস্টেমে করতে হবে, সিস্টেমেটিক করতে হবে। আমি যদি মনে করি ট্যাক্সের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা তো হবে যে লেট দি অর্থনীতি গ্রো, করলে আমি ট্যাক্স পাবো। আমি এইরকম না যে আমি ওরা থামিয়ে দিয়ে ট্যাক্স নিতে পারবো না। আমি খেজুর গাছের থেকে রস চাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছি না, তো গাছ তো মরে যাবে 2 দিন পরে, তো আমি কোথার থেকে রস পাবো? এই ব্যাপারটা ওইভাবে দৃষ্টিভঙ্গিটা ওইভাবে ঘুরাতে হবে। প্রোগ্রেসিভ মানে ট্যাক্স এই না যে আমি একজনকে শেষ করে দিয়ে তাকে নিরুৎসাহিত করে তারপরে আমি ট্যাক্স পাওয়ার আশা প্রত্যাশা করবো। কিন্তু এই স্ট্রাকচার আমরা দাঁড় করাতে পারছি না কেন? না পারছি না কেন না, এটা নিয়ে বহু স্টাডি করা হয়েছে, সাজেশন দেওয়া হয়েছে। আমি আবার বলছি, এই যে 2টা কমিটি আমরা যে রিপোর্টগুলো দিয়েছি, এখানে সব খুঁটিনাটি করে বলা হয়েছে। কথা হচ্ছে এখন ওইটা পড়তে হবে, ওইটা বাস্তবায়নে যেতে হবে। বাস্তবায়ন হয়তো 1 বছরে হবে না, 2-3 বছর করে যাবে। এই অভ্যেসগুলো সব চেঞ্জ করতে হবে। যেমন বললাম সোলার প্যানেল বা এরকম যেগুলো পাবলিকলি রিলেটেড, পাবলিকের কাজের হয়, খরচ হয়, সেখান থেকে আমার ওই কর নেওয়া আপাতত বন্ধ রাখতে হবে, যে আমি কর নেব না, ওকে এটা। যেমন আরেকটা জিনিস আমি বলি, ক্ষুদ্র মাঝারিরা তাদেরকে ভালোভাবে দাঁড়াতে দিতে হবে এই কারণে
যে ও একটা বিরাট অংশ। 70% আমার কিন্তু ইনফর্মাল ইকোনমি, হ্যাঁ, ও বিরাট একটা অংশ। আমি সেটা না করে আমি ওই বড় বড় কোম্পানিরা, যেমন একটা বড় কোম্পানি, সে ওই ক্ষুদ্র কোম্পানি ব্যবসায়ীর সব ব্যবসাগুলো সে নিজে নিয়ে নিচ্ছে, নিয়ে আবার আমারে করও দিচ্ছে না ঠিক মতন, আর ও তো বাঁচলো না, ও তো মারাই গেল। ওর জাপানে এত বড় ইয়ে হয়েছে কেন, জাপানে 19টা হচ্ছে শোষা বলে আর কি, কংগ্লোমারেট, এই যেমন টয়োটা, টাটা, সনি ইত্যাদি, এদের এক একটার পিছনে প্রায় 4-5 লাখ করে এই ক্ষুদ্র মাঝারি, ওরাই ছোট ছোট জিনিস সাপ্লাই দেয়, দিয়ে সেইটা দিয়ে ও সেমিকন্ডাক্টিং বা ইয়ে সিস্টেম করে সেটা কাজ করে, এইভাবে বড় হয়ে উঠছে। আর আমাদের এখানে হয়ে যাচ্ছে কি, সে যেমন ধরেন এই লবণ, সিম্পল একটা লবণ আমার সাধারণ চাষিরা বানাতে পারে না, ওইটা এখন ওই এক বিরাট এক কোম্পানি গ্রুপ সে নিয়ে নিল, সে নিয়ে ওই যে যেটা ভাই বলতেছিলেন কিছুক্ষণ আগে, ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও ওনাকে বাকি দিতে হচ্ছে, অথবা ওনার কাছে দিতে হচ্ছে, ওনার কাছে টাকা পেতে ওনার দেরি হচ্ছে কেন, ওকে করে। তা সুতরাং গভর্নমেন্ট যে ইনসেন্টিভগুলো দিচ্ছেন, বাংলাদেশ ব্যাংকে যে উদ্যোক্তার যে ফান্ডগুলো করে হচ্ছে, আমার মনে হয় সব কাজ ফেলে দিয়ে আমার এই ক্ষুদ্র আর মাঝারিকে কিভাবে দাঁড় করানো যায়, নতুন উদ্যোক্তা তৈরি করা যায়, উদ্যোক্তা করলে ওরাই আমার অর্থনীতিকে বাঁচিয়ে দেবে, এবং তখন আমি রেভিনিউ পাবো। আমি ওরে বাঁচতেই দিলাম না, তাহলে আমি রেভিনিউ কীভাবে পাবো? সুতরাং প্রথম কাজ হবে অর্থনীতিকে সচল করা। অর্থনীতি সচল মানে কি, প্রকৃত পক্ষে সচল হওয়া, সেই উৎপাদিত জিনিস মানুষ পাবে, মানুষ কিনবে, সেই মানুষের পারচেজিং পাওয়ার বের করে দেওয়া। হ্যাঁ, শুধু উৎপাদন করে দিলে হবে না, ওই মানুষের পারচেজিং পাওয়ারটা, যেমন একজন পার্সোনাল পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। আমার 2টা ছেলে হয়তো স্কুলে পড়ে, কত কথা আমি সরকারকে টাকা দিয়েছি, ট্যাক্স দিয়েছি, ওখানে সরকারি টাকায় শিক্ষক রাখা আছে, এবং সরকার আমাকে 1375 টাকা দিয়ে আমার ফ্রি বইও দিয়েছে, কিন্তু সরকার এই খেয়াল করতেছে না যে ওই টিচার পড়াচ্ছে না, ওই টিচার না পড়িয়ে বিকেলবেলা কোচিংয়ের জন্য আমার কাছে টাকা নিচ্ছে। প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন এটা নিয়ে হয়েছে যে বিকেলবেলা তুমি আমাদের কাছে পড়বা, এবং প্রত্যেকে টাকা দেবে, ওই টাকাটা কিন্তু আমাকেই দিতে হচ্ছে, তাহলে তো আমার ডবল টাকা দিতে হচ্ছে। তারপরে আমি 1375 টাকায় বই ফ্রি পেয়েছি ঠিকই, কিন্তু ওই যে নোট বই, গাইড বই, এদের ব্যবসাকে উদার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সরকার ওখানে দিয়ে আমার 1375 টাকার বই পেয়ে তো লাভ হলো না, আমার ওই ছেলেকে 26,000 টাকার গাইড বই না কিনে দিলে সে পাচ্ছে না, ফলে আমার পারচেজিং পাওয়ার এখানে কমে গেল। আমার যদি এখানে টাকাটা সেভ হতো, এই যে আমার ওটা, একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রে, যে আমি সাধারণ চিকিৎসা যদি হাসপাতালে যে ডাক্তারের কাছ থেকে পেতাম, তাহলে আমার অনেকগুলো সাশ্রয় হতো। সেই সাশ্রয় না করে আমাকে আরও উল্টো ওনার ক্লিনিকে যেতে হচ্ছে, উনি বিরাট ডায়াগনোস্টিক প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন, বলতেছেন অমুক দোকান থেকে কিনো, বা এটা পরীক্ষাটা অমুক দোকান থেকে করেন। ও ওখানে ঠিকই কিন্তু আমার করছে, ওর কমিশন বাণিজ্য করতেছে, কিন্তু টাকাটা কার কাছে যাচ্ছে? আমার কাছে যাচ্ছে। ফলে মাই পারচেজিং পাওয়ার ইজ বিং মিনিমাইজড অর ডিক্রিজড, এইটা দেখতে হবে। আমার মনে হয় সরকারের প্রথম পলিসিগুলিকে এখন কিছু স্পেসিফিক পলিসি একদম ঠিক করা দরকার। সে পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার লোডশেডিং হবে, তা আমাকে কেন প্রিডিফাইন লোডশেডিং দিবে না? পাওয়ার ডিপার্টমেন্ট কেন বলবে না যে এতটার থেকে এতটা ইলেকট্রিসিটি যাবে? ওর যখন ইচ্ছা তখন বন্ধ করে দিবে। তো এতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি হয়। উই নো যে এতটার থেকে এতটা থাকবে না, আমরা কিন্তু অর্গানাইজ করতে, এগুলো একদম সিম্পল জিনিস। এটা পাওয়ার ডিপার্টমেন্ট কিন্তু এটা আমরা পয়সা দিয়ে, ওদেরকে তো পয়সা দিয়ে ওরা আমাদের কিন্তু ক্ষতি করে। এই যে হঠাৎ করে যে ইলেকট্রিসিটি চলে যায়, আজকাল সব মেশিন কিন্তু মডার্ন মেশিন কিন্তু ইলেকট্রনিক্যালি চলে, তো এই ঝাটকাতে কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যায়। তো আমাদের যে হিডেন অনেক কস্ট কিন্তু বেড়ে যায়, বিকজ উই ডোন্ট নো কখন ইলেকট্রিসিটি যাবে, কখন আসবে। আর যখনই ইলেকট্রিসিটি যায়, সে ধরেন আমার ফ্যাক্টরিতে 500টা লোক কাজ করছে, ইলেকট্রিসিটি চলে গেলে ওরা এদিক ওদিক চলে যায়, আবার কখন আসবে আবার আসে। এমনও সময় যায় যে দিনে, আমি ডেইলি রেকর্ড রাখি আমরা, বিকজ ইলেকট্রিসিটির সাথে আমার প্রোডাকশন ইজ ডিপেন্ডেন্ট। এমন দিন আছে যে দিনে 5 বার গেছে, এর মাঝে 4 বার গেছে হয়তো 5 মিনিট করে। এই 5 মিনিট কিন্তু আমাকে কিছু মেশিন আছে যেগুলি হিট ওরিয়েন্টেড, প্লাস্টিক স্পেশালি, যদি হাফ অ্যান আওয়ার বন্ধ থাকে ওটা আবার রিস্টার্ট করতে 2 ঘন্টা সময় লাগে। বাট আমরা যদি জানি উই ক্যান প্ল্যান ইট, এই পলিসিগুলি ঠিক রাখতে হবে। এখন সরকার আরেকটা জিনিস বারবার বলছে যে ক্লোজ ফ্যাক্টরি ওপেন করবে।
ওইটা তো আপনি জানেন ইটস নট এ ইজি ম্যাটার, এটা তো এমন জিনিস না, না যে এটা খুব প্র্যাগমেটিক ডিসিশন কিনা সেটা একটু মানে সব ক্লোজ ফ্যাক্টরি বা সব সিক ইন্ডাস্ট্রি এই জন্যই আপনি রিওপেন করা নাকি পলিসিটা যাচাই বাছাই করে আসলে কোনটার ফিজিবিলিটি স্টাডি করা হবে। যেমন আমি যেটা বলি, জুটের সাথে আমি যেহেতু জড়িত, জুট মিল এতগুলি 30-40টা পড়ে আছে, প্রত্যেকটার 50 থেকে 200 একর জমি আছে, ওখানে ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, বিল্ডিং আছে, ফুটবল মাঠ আছে, লেবার কলোনি আছে, দিঘি আছে, স্কুল আছে, সব বন্ধ। তা আমি কেন নতুন জায়গায় যে ইন্ডাস্ট্রি করবো? আমাকে কেন ওখানে ইন্ডাস্ট্রি করতে দিবেন না? গভর্নমেন্টের আগে পলিসি ছিল যে জুট মিল যদি লিজ দেওয়ার প্ল্যান ছিল, অনলি জুট মিলই চালাতে পারবে। তো এটা তো আমরা বারবার বলতাম যে ইট ইজ রং পলিসি। আমার তো দরকার এমপ্লয়মেন্ট। আদমজি যখন বন্ধ হয়েছে তখন সবাই বলছিল যে এটাতে জুট মিলই করতে হবে, তো ফাইনালি ডিসিশন হয়েছে জুট মিল না, আদমজি উইল বি ক্লোজ। এখন আদমজি যা এমপ্লয় করতো ওই রকমই এমপ্লয়মেন্ট আছে, গার্মেন্টস ইটস মডার্ন মানে এক্সপোর্ট প্রসেসিং জোনের মতো একটা সুন্দর জায়গা হয়েছে। তো এরকম কিন্তু অনেক মিল আছে যেগুলিকে রিস্টার্ট করতে পারে। আমি চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট থাকতে আমরা একটা সিক ইন্ডাস্ট্রিজের একটা অ্যাসোসিয়েশন ছিল, আমার খেয়াল আছে। তো ওখানে আমরা হিসাব করে দেখলাম যে দেশে যা ইন্ডাস্ট্রি আছে এর প্রায় 40% ইন্ডাস্ট্রি কিন্তু ক্লোজ, নানান কারণে, ওয়ার্কিং ক্যাপিটালের কারণে বা ব্যবসা চেঞ্জ হয়েছে বা সরকারি পলিসির কারণে বা উদ্যোক্তা ভেজাল, নানান কারণে। কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলি ক্লোজড অবস্থায় পড়ে রয়েছে, ব্যাংকের সাথে দেন দরবার হচ্ছে, কোর্ট কেস হচ্ছে, কিন্তু বছরের পর বছর পড়ে আছে। তো এইগুলিকে যদি বেচে, এই আইডেল অ্যাসেটগুলিকে যদি অ্যাসেটে পূরণ করতে পারে, অ্যান্ড এগুলি কিন্তু পলিসি ম্যাটার, এই পলিসিগুলি যদি ঠিক করে অনেক অনেক উপকার হবে। আর আরেকটা জিনিস, ইমিডিয়েটলি কিভাবে আমাদেরকে এই ঝামেলার থেকে ইরানের যুদ্ধে এবং স্বস্তি দেওয়া কিভাবে আনবে, এইটার দিকে একটু মনোযোগ খুব ছোট করে যদি 30 সেকেন্ডসে কিছু বলা। হ্যাঁ, আমার বলা হচ্ছে ওইটার সাথে যুক্ত করে কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। এনি বিজনেস, সেটা না কমাইলে উনি স্বয়ংবর হতে পারবেন না ইন্ডাস্ট্রি। এবং সবাই এই কস্ট অফ ডুইং বিজনেস মানে শুধুমাত্র ওই বিজনেস বলে না, যে কোনো মানুষের, ওই যে আমি শিক্ষার কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, সব ক্ষেত্রে। এবং এখানে ওই যে দুর্নীতি বা ওই যে যেটা বলি সুশাসনটা কিন্তু আর একটা বড় এজেন্ডা হওয়া উচিত। কারণ তা না হলে এটা রেসপন্ড করা বা ওই যে ক্রাইসিসের আমি যে রেসপন্ড করব, ক্রাইসিসে রেসপন্ড করতে গেলে তো আমাকে সেইভাবে মনোবল এবং সেইভাবে নিয়ে দাঁড়াতে হবে। আমি যদি কিছুক্ষণ আগে উনি ওই উপরে আমরা কথা বলার সময় দেখতেছিলাম যে বন্ডের সব ঠিক হয়েছে, সব করা হচ্ছে, করা হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তথাকথিত খরচ বেড়ে গেছে। এই তথাকথিত খরচ বেড়ে যাওয়া মানে তো কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেল, তাদের আমি উপকারিতাটা পেলাম না। তো সেই জন্য আমার অটোমেশনের দিকে তো অবশ্যই প্রথম নজর দেওয়া, রুলস রেগুলেশনগুলোকে সহজ করা এবং ওই দৃষ্টিভঙ্গি পাল্টানো। ব্যবসায়ীদেরকে দূরে রেখে আমলারা কিন্তু কোনো পলিসি করলে ওই পলিসি কখনো ফিজিবল হবে না। অনেক ধন্যবাদ মিস্টার শাহিদুল ইসলাম হেলাল এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দর্শক, কথা হচ্ছিল দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে। একদিক থেকে আমরা শুনেছি যে পরিস্থিতি নির্বাচনের পরে খানিকটা আস্থা ফিরে আসতে শুরু করেছে এবং এই আস্থা তৈরি করাটাই প্রধান কাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি আশা করা যাচ্ছে। অন্যদিকে কিছুটা অস্বস্তিও কথাও আমার আরেক অতিথি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকে কেন্দ্র করে যেটা হয়েছে। মূল কথা যেটা ওনারা বলবার চেষ্টা করেছেন যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, অটোমেশনের উপরে গুরুত্ব দিয়েছেন ওনারা। যেটা বলছেন যে ট্রেড বডিগুলোকে সচল সক্রিয় করা, তার নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করা দরকার। স্বচ্ছতা, জবাবদিহিতার, গভর্নেন্সের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ বিজনেস এই জায়গাটা থেকে ওনারা অত্যন্ত গুরুত্ব দেবার চেষ্টা করেছেন এবং সেই সঙ্গে যেটা বলবার চেষ্টা করেছেন যে পানির আধার, পানির প্রবাহ, সেটা ওপর জোর দেওয়া দরকার, যেটা অবশ্যই সরকার তার কর্মসূচিতে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে করবার চেষ্টা করছে। এবং সব মিলিয়ে মূল কথা হচ্ছে যে অর্থনীতিটাকে সচল করতে হবে। রাজনীতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং রাজনীতি অর্থনীতি একটা আর এটার সঙ্গে সম্পর্কিত, কিন্তু অর্থনীতি যদি সচল না হয় তাহলে আসলে কোনো কিছুই ঠিকঠাক করা সম্ভব হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।